আজ তোমাদের একটা গল্প শোনাবো, রাজার গল্প। গল্পের নাম সুনীত বাগ। সে অনেক দিনের কথা। এক রাজা ছিলেন, তার বিশাল নগরী ছিল। রাজ্য জুড়ে প্রজারা সুখে শান্তিতে থাকত। তবু তাদের কল্যাণের চিন্তায় রাজা অধিকাংশ সময়ে নিজের মনকে ব্যাপৃত রাখতেন। একদিন গুপ্তচরের মুখে শুনলেন যে তার রাজ্যে এক শক্তিমান সাধু বাবা পদার্পণ ঘটেছে। সাধুকে তো রাজসভায় আনা যাবে না, রাজবাড়িতেও তিনি পা দেবেন কিনা সংশয় আছে। সুতরাং রাজা ছদ্মবেশে নিজেই সাধুর কাছে গেলেন। তখন বেশ রাত হয়েছে, গ্রামের মানুষ যে যার বাড়ি চলে গেছে। গাছতলায় ঝুনি জেলে বসে আছেন সাধু মহারাজ। ধুনির আলোয় রাজা দেখছেন সাধু যেন কার আসার অপেক্ষায় সামনের দিকে তাকিয়ে বসে আছেন। ধীরে ধীরে অগ্রসর হলেন রাজা এবং শুনতে পেলেন সাদর এক আহ্বান, আসুন মহারাজ, আপনার অপেক্ষাতেই আছি। রাজা লজ্জিত হলো, খুব লজ্জিত হলো। ছদ্মবেশ নিয়েও নিজেকে গোপন করতে পারেননি এই সাধুর চোখে। দেখলেন আসন পেতে রেখেছেন সাধু। বসুন, এত রাত্রে কি এমন দরকারি বার্তা যে আপনাকেই আসতে হলো? সাধু মহারাজ এই কথা বললেন। রাজা বললেন, রাজা নিজে বসলেন। এবার পরিপূর্ণ দৃষ্টি মেলে দেখলেন মাথায় জটাভার, প্রশান্ত মুখ, চোখ দুটো খুব অদ্ভুত, উজ্জ্বল আর গভীর। স্মিত হেসে এবার আসন ছেড়ে রাজা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সাধু মহারাজকে। কিন্তু কিছু প্রশ্ন করার আগে সাধু বললেন, মহারাজ, আপনার সুখেই আছে, কিন্তু আপনার সামনে একটা খুব বিপদ দেখছি। প্রজারা খুব সুখে আছে, আপনার মহা বিপদ। সে বিপদ না যাবে খণ্ডন করা। একমাত্র ঈশ্বর শরণ নিলে, তার কাছে অবিরাম প্রার্থনা জানাতে, তবেই হয়তো বিপদ কাটতে পারে। শুধু আপনাকে আমি কয়েকটি নির্দেশ দেব। এক, পরিস্থিতি যাই হোক বুদ্ধি স্থির রেখে ব্যবস্থা নেবেন। দুই, পরের মুখে কোনো কথা শুনে কর্তব্য নির্ধারণ করবেন না। স্বয়ং যাচাই করে দেখে তবে এগোবেন। তিন, যার সঙ্গেই হোক মধুর ব্যবহার ও আপ্যায়ন করে তাকে আপন করে নেবেন। আপনি তো অতি বুদ্ধিমান, বিচারশীল, সতর্ক। এর বেশি আমি কিছু বলবো না। জানবেন সুকর্মের দ্বারাই অন্য কর্মফল অবদমিত হয়, মাথা তুলতে পারে না। রাজা কোনো প্রশ্ন করলেন না, আর একবার শুধু প্রণাম জানালেন এবং ফিরে চললেন। লোকচরিত্রের রাজার সাধুর বাক্যে গভীর বিশ্বাস। তিনি একান্তে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন। শুভকর্মে, কল্যাণকর্মে, অনুষ্ঠানে নিজেকে নিযুক্ত রাখলেন। সেদিন ছিল শুক্লপক্ষের রাত। রাজার চোখে ঘুম নেই। হঠাৎ একদিন কান্নার শব্দ শুনলেন। সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে পাঠালেন খবর নিতে। কিন্তু কি মনে হলো, সাধু বলেছিলেন নিজের কানেই শুনতে হবে। সুতরাং প্রহরীর অজ্ঞাতসারে তিনি তার পিছু নিলেন। রাজপ্রাসাদের ঈশানকোণ থেকে কান্নার আওয়াজ আসছে। শুধু থেকে থেকেই তার চোখে পড়ল মাধবীলতা বিতানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি ওপরে অলিন্দে দাঁড়ালেন, যেখান থেকে দেখা ও শোনা দুটোই করা যাবে ওদের কথোপকথন। রক্ষী হাঁক দিল, কে দাঁড়িয়ে এত রাতে? কিসের কান্না? রাজবাড়ির সামনে দাঁড়িয়ে। দেখতে দেখতে রক্ষী মেয়েটির কাছাকাছি চলে গেল।
মেয়েটা শালাঙ্কারা, মুখ তার অবগুণ্ঠনে ঢাকা। কোনো দেববাণীর মতো তার মধুকণ্ঠে উচ্চারিত হলো, আজ থেকে 1 মাসের মধ্যে রাজাকে সর্পদংশন করবে, তাই কাঁদছি। রক্ষিত হতবাক, পাগল নাকি? সে বেশ মেজাজ দেখিয়ে বললে, যাও ভাগো হিয়াসে, ঢুকলে কি করে এখানে? কে তুমি? খবরদার ওই রকম জোরে কাঁদবে না, রাজামশাইয়ের ঘুম ভেঙে যাবে। হঠাৎ একটা কালো মেঘ এসে চাঁদ ঢেকে দিল। মেয়েটি লতার আড়ালে যেন মিলিয়ে গেল। সব দেখে শুনে রক্ষীর গা শিউরে উঠল। সে রাম 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 বলে ঊর্ধ্বশ্বাসে ফিরে চলল। ওপর থেকে সব দেখে রাজা নিজের ঘরে ফিরলেন। বুঝলেন রাজলক্ষ্মী বিষণ্ণ হয়েছে, বিষাদের আভাস পেলেন। রক্ষী প্রকৃত ঘটনা না জানিয়ে বলল, মহারাজ আপনি নিশ্চিন্ত হন, ও কিছু না, কান্না থেমে গেছে, বোধহয় কোনো দুঃখী মহিলা কাঁদছিল। রাজা আবার স্মরণ করলেন এই মহাত্মাকে। পরের দিন মন্ত্রীকে ডাকলেন, এক বিচিত্র আদেশও দিলেন। আমার রাজপ্রাসাদের চারিদিকে 2টি অগভীর পরিখা খনন করুন। 2টি পরিখায় শ্বেতপাথর দিয়ে বাঁধিয়ে দিন এবং জল নিকাশের ব্যবস্থা করুন। মন্ত্রী অতি দ্রুত লোকজন ডেকে রাজার আদেশও পালন করল। 2টি সুন্দর গোলাকার পরীক্ষা দেখে রাজা সন্তুষ্ট হলেন। এবার মন্ত্রীকে দ্বিতীয় আদেশ করলেন, প্রথম বড় পরীক্ষাটি রোজ গাভীর সুগন্ধি দুধে সন্ধেবেলা পূর্ণ করে দিতে হবে এবং রাজপ্রাসাদের কাছে পরীক্ষাটি পূর্ণ করতে হবে অতি সুগন্ধি ক্ষীরে। মন্ত্রী তো বিস্ময়ে হতভাগ, বললেন, মহারাজ এত দুধ নষ্ট হবে? প্রতিদিন সকালে ওই দুধ এবং ক্ষীর নিকাশের প্রণালী দিয়ে বার করে আমার গরিব প্রজাদের বিনামূল্যে বিতরণ করবে। 1 মাস এরকম চলবে। হইচই পড়ে গেল। সন্ধ্যায় পরীক্ষা, টইটুম্বুর দুধ ও ক্ষীরে সকালে বিতরণ। সেই অপূর্ব সুগন্ধি দুধ আর ক্ষীর পেয়ে প্রজারা তো ধন্য ধন্য করতে লাগলো। রাজার কাজ আসন্ন, রাজার কালও আসন্ন হলো। নাগরাজ তার সবচেয়ে বিষাক্ত একটি সাপকে নির্বাচিত করলেন। বললেন, দেখো ওই রাজপ্রাসাদের রাজার ঘরে রাত্রে নিঃশব্দে প্রবেশ করে তাকে দংশন করবে, কিন্তু একটা শর্ত, রাতের মধ্যে ফিরতে হবে, আর সেটা আমার কাছে, নইলে মৃত্যুদণ্ড। নাগরাজকে প্রণাম করে সংকল্প নিয়ে বিষধর সাপ গভীর রাতের অন্ধকারে চলল প্রাসাদের দিকে। অন্ধকারে অলিন্দে দ্বীপের আলোয় প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে। সাপ ছুটছে তীব্র গতিতে। হঠাৎ কাছাকাছি এসে পড়ে গেল সুগন্ধি দুধের পরীক্ষায়। আহ কি দুধ! আকণ্ঠ পান করতে করতে পেট ফুলে জয় ঢাক। নড়তে চড়তেই পারছে না। কোনো রকমে দুধ ছেড়ে উঠে পাশে নেতিয়ে শুয়ে রইল। যখন জাগলো তখন আকাশে সূর্যের রক্তিমা। ওরে বাবা, পালাই পালাই, কে যাবে নাগরাজের কাছে মৃত্যুদণ্ড নিতে? রাজা ভোরে সূর্য প্রণাম করতে এসে অলিন্দ থেকে দেখতে পেলেন এক বিশালাকার সাপ মন্থর গতিতে চলে যাচ্ছে বাইরের দিকে। মনে মনে বুঝতেও পারলেন কি ঘটে গেল। এবার মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বললেন, দেখো মন্ত্রী, এ রাজ্যে অতি নম্র ভদ্র আপ্যায়নে কুশল সুদেহী অতি বুদ্ধিমান কোনো তরুণকে আমার কাছে আনো। মন্ত্রী রাজ্য খুঁজে আনলেন এক তরুণকে। কি সুঠাম চেহারা, অথচ চোখে মুখে বিনয় ভাব ঝরে পড়ছে। মন্ত্রীর নির্বাচনকে মনে মনে অভিনন্দন জানালেন রাজা। অভিজ্ঞ চোখে দেখে নিলেন ছেলেটিকে। নির্দেশ দিলেন, আজ থেকে রাজবাড়ির মূল দ্বার খোলা থাকবে, তুমি সারা রাত পাহারা দেবে। যদি কোনো আগন্তুক চোখে পড়ে আমাকে দ্রুত খবর জানাবে।
ওই ঘণ্টার ধ্বনি দেখছো, ওটার মাধ্যমে। তারপর সেই আগন্তুককে পরম সমাদরে নিয়ে আসবে। ওই যে সিংহাসন আর রয়েছে, ওতে বসাবে, পা ধুইয়ে দেবে, সুগন্ধি মালা এবং ফলমূল মিষ্টান্ন নিবেদন করে আতিথেয়তা করবে। জানবে তোমার সাদর আতিথেয়তা, মধুর ব্যবহার ও আপ্যায়নে ওপরই সব নির্ভর করছে। রাতের অতিথির জন্য সজাগ থাকো কিন্তু। এদিকে সাপের জন্য অপেক্ষা করে করে নাগরাজ হতাশ হলেন। আরও বিষধর এক নাগকে কাজের ভার দিলেন। গভীর রাতে ধীরে ধীরে সেই নাগ প্রথমেই ওই সুগন্ধি দুধের পরীক্ষায় পড়ল, আর মনে মনে হাসল। ও এই দুধের লোভে সামলাতে পারেনি বলেই আগের সাপটা যেতে পারেনি। আমি এই প্রলোভনে ভুলি না। সে প্রথমে পরীক্ষা সাঁতরে পার হলো। এবার পড়ল সুগন্ধি ক্ষীরের পরীক্ষায়। ওহ, জীবনে এত ক্ষীর দেখিনি। আহ, যেন অমৃত। খেয়ে খেয়ে পেট জয় ঢাক, নড়তে চড়তে পারছে না। পাড়ে উঠে ঘুমিয়ে পড়ল আরামে। ভোরবেলা রাজা দেখলেন ওপর থেকে এক বিশাল নাগ ক্ষীরের পরীক্ষার পাশে। ধীরে ধীরে মৃত্যুদণ্ডের ভয়ে সেও দুটি পরীক্ষা পার হয়ে বনের দিকে পালায়। নাগরাজ অপেক্ষা করে করে ক্লান্ত হলেন। স্থির করলেন, না, এবার নিজেকেই যেতে হবে। ওই অবাধ্য সাপেদের আর পাঠাবেন না তিনি। গভীর রাতের আগন্তুক প্রাসাদের সামনে এসে গেছেন। গলার মণিহার আলো ছড়াচ্ছে, মাথায় মুকুটমণি জ্বলছে তারার মতন। তরুণ দূর থেকে দেখে ঘণ্টা বাজালো রাজার ঘরে। দ্রুত সিংহাসনে সিংহ দরজায় এলো। আগন্তুককে বলল, আসুন আসুন, আমরা ধন্য হলাম আপনার পদার্পণে। আগন্তুক তো বিস্মিত। তাকে পরম সমাদরে বসিয়ে পা ধুইয়ে পুষ্পার্ঘ্য দিল সুদর্শন যুবক। মালা পরিয়ে সোনার থালায় নিবেদন করলো ফল মিষ্টি। পাশে দাঁড়িয়ে সন্তর্পণে চামড় করতে লাগলো। দূর থেকে রাজা দেখলেন আগন্তুকের চোখে পলকহীন। বুঝলেন অতিথি মানুষ নন, স্বয়ং নাগরাজ তার অতিথি হয়ে এসেছে। নাগরাজ তরুণটিকে বললেন, আমার এবার রাজার ঘরে নিয়ে চলো। এমন সময় রাজা স্বয়ং প্রবেশ করলেন। ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন, অতিথি নারায়ণ, আমার পরম সৌভাগ্য আপনি দিনের আতিথ্য গ্রহণ করেছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? রাজার বিনয় নম্র ব্যবহারে নাগরাজ মুগ্ধ হলো। ধীরে ধীরে বললেন, তোমার আতিথ্য আমি গ্রহণ করেছি। তোমাকে দংশনের জন্যই এসেছিলাম, কিন্তু দেখছি তুমি নিজের পুণ্যকর্মে ও পুরুষ আকারে নিজের অশুভ কর্ম ধ্বংস করেছ। সেবা ও সৌজন্য দিয়ে দেবতাকেও তুষ্ট করেছ। আশীর্বাদ করি, বহুদিন ধরে তুমি মানুষের কল্যাণ করে যাও। অদৃশ্য হলেন দেবতা। রাজার চোখে জল। স্মরণ করছেন সাধুকে। ওই যে হাসি মুখে আসছেন। রাজা তার চরণে লুটিয়ে পড়লেন। সাধু হাসি মুখে বললেন, জানো, আমাদের শাস্ত্রে আছে, তৃণানি ভূমিরুদ্রকং বাক ও চতুর্থী চ সুনিতা। এবার তুমি ওই মধুর বাক্য ও আপ্যায়ন দিয়েই নিজের মৃত্যুকে রুখে দিলে। যাও, এবার এমন অমৃত লাভ করো যাতে এই জীবনে মৃত্যুর ভয়ও জয় করতে পারো।